This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বোর্ডে লেখা আছে নতুন বাজার পর্যন্ত ঢালাই রাস্তার কথা, অথচ বাস্তবে ইট পাতা রাস্তা দিয়ে হেঁটেছে সন্দেশখালী। কী করে এরকম হয়? নিশ্চয়ই ঢালাই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, সে টাকা কোথায় গেল, কাদের পকেটে গেল? নিশ্চয়ই প্রকল্পের কাজ খতিয়ে দেখা বা তদারকির দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনের, সেটাই তো স্বাভাবিক। ওভারঅল নির্দিষ্ট দপ্তরের আমলাদের তো একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে, সে দায়িত্ব দায় এটা যাদের ওপর ছিল তারা কি দায় এবং দায়িত্ব কোনোটাই পালন করেননি। কার্পেটের তলায় পুরো জিনিসটা চাপা দেওয়ার চেষ্টা কিন্তু নতুন কিছু নয়। এটা অবশ্য আমরা সেই সত্যজিৎরায় দেখিয়েছিলেন হীরক রাজার দেশেতে, সেই বর্ষাপূর্তি উৎসবে লোকজন আসছেন, দেশ বিদেশের মান্যগণ্য অতিথিরা আসছেন বিরাট বড় হাতিতে চড়ে, হাওদায় চড়ে, পালকিতে চড়ে। তারা যাতে গরিব গুরবদের দেখতে না পান তাই জন্য তাদের ঢেকে রাখা হয়েছিল সাদা কাপড় দিয়ে। ঠিক সেরকমই সন্দেশখালীতে যে কত রকম অভাব অভিযোগ জমা পড়ছে, কত যে ভেতরে ভেতরে গুমড়ে মরছে, সেই যাবতীয় অভাব অভিযোগ কি কার্পেটের তলায় চালান করার চেষ্টা হয়েছিল? তাতে তো মূল সমস্যাটা থেকেই গেছিল, ওপর থেকে স্মুথ দেখতে লেগেছে, ভেতরে ভেতরে ফাটল গাড্ডা, কত বড় গাড্ডা সেটা তো এখন বুঝতে পারছেন। দেখুন, সন্দেশখালীতে একটা বড় অংশের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আদিবাসী, তাদের ভোট রয়েছে, অথচ এই আদিবাসীদের বিষয়গুলোকে কি অস্বীকার করার চেষ্টা হচ্ছে? দু তিনজন মহিলা তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা বিজেপির নেত্রী। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি। She did not make any statement before us. Okay. She makes a statement before a magistrate. কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। এইটা হচ্ছে অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি পুলিশকে বলেছেন সুমোটো কেস করার কথা। যখন বলেছেন ততক্ষণে তিনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে কত জিনিস ওই কার্পেটের তলায় চাপা দিয়ে রাখা হয়েছিল এবং তার মধ্যে কত বড় বড় গাড্ডা আছে, সেটা বুঝতে পেরেই কিন্তু এই কথাগুলো তিনি বলেছেন। আর এই বাকিদের কথাবার্তা, এই কথাবার্তাগুলো শুনেই সত্যি বলছি, বললাম না, ওই সিপিআইএমের সময়কার কিছু ঘটনা মনে পড়ে যাচ্ছে। এই ধরুন না, এই আদিবাসীদের ওখানে তো একটা বড় সংখ্যক অবস্থান রয়েছে, আদিবাসীদের স্বার্থের জন্য সবাই ভীষণ উদ্গ্রীব থাকেন, তাদের নাকি সব ঠিকঠাক করে দেওয়া হবে এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচারও চলে, এটা বাম আমলেও চলতো। কিন্তু সেই সময়ের তরাইয়ের অন্যতম সেরা চা বাগান ছিল চাঁদমণি চা বাগান। 9-এর দশকে সেই চা বাগানে শ্রমিক বিক্ষোভটা চরমে উঠেছিল, কারখানা 16 মাস বন্ধ ছিল। এবার মালিক পক্ষের অভিযোগ ছিল অশান্তির মূলের হচ্ছে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু। তাদের অভিযোগ ছিল যে এরাই এই গোটা বিষয়টাতে কোথাও গিয়ে এই শ্রমিকদের খেপিয়ে তুলছে। আর কিন্তু ঘটনা হচ্ছে যে একটা সময়ের পর বামেদের অভিযোগ ছিল ওই চাঁদমণি চা বাগানে মাওবাদীরা ঢুকে পড়েছে। তখন মাওবাদীর কথা অত বেশি শোনা যেত না, জনযুদ্ধ গোষ্ঠীর প্রভাব রয়েছে শোনা গেল, সেটাও খুব বেশি তখন শোনা যেত না। কিন্তু নকশালি কাজকর্ম বাড়ছে এই বলে ভয় দেখানোটা শুরু হয় এবং অভিযোগ ওঠে চা বাগানের জমি বিক্রি করে দেওয়ার জন্য মালিক পক্ষের ওপর চাপ তৈরি করা হচ্ছে। 1990 সালের এক শুক্রবার ওই মালিক পক্ষের হাতে জমি হস্তান্তরের নোটিশ ধরানো হয়। 48 ঘন্টার মধ্যে সরকারের হাতে জমি তুলে দিতে চাপ দেওয়া হয়। হাইকোর্ট থেকে স্থগিতাদেশ জোগাড় হয়েছিল, শেষ রক্ষা হয়নি। দফায় দফায় ওই চাঁদমণি চা বাগান বিক্রি হয়ে যায়। মজার কি কথা কি জানেন, একদম নামমাত্র দরে, মানে 600 টাকা, 1000 টাকারও নিচে, এরকম সব দরে যাদের হাতে জমিগুলো তুলে দেওয়া হয়েছিল, সেই সংস্থা 2 সপ্তাহের মধ্যে প্রায় 2.5 লাখ টাকা করে, মানে কত গুণ ভাবুন তো, সেই জমিগুলো বিক্রি করে দেয়। চা বাগানটা বিক্রি হয়ে যায়, চা বাগানের জমির পরিবর্তন হয়ে যায়, চা বাগানের জায়গায় আবাসন তৈরি হয়। চাঁদমণির চা বাগানের যারা মালিক তারা এখনও বলেন শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক স্তরেও প্রবল চাপ দেওয়া হয়েছিল জমি বিক্রির জন্য। সে যাই হোক, কিসের জন্য হয়েছিল, কি হয়েছিল সেটা তো অন্য কথা। মোদ্দা কথা হচ্ছে সেই ক্ষোভ সেটা কিন্তু অন্য জায়গায় বামেদের, সে অনুজ পাণ্ডে হোক বা অন্যরা, তাদের ফেস করতে হয়েছে। সেই ছাই চাপা আগুন
ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে ফেটে বেরিয়েছে আগ্নেয়গিরির মতো, সেটা বামেরা টের পেয়েছে। এখানেও কি সেই রাজনীতি আর প্রশাসনের মধ্যে একই সিমটম দেখা দিচ্ছে? চাঁদমণি চা বাগানের হস্তান্তর যে ঠিক হচ্ছে না, সেটা কি প্রশাসনিক কর্তারা তৎকালীন সরকারকে বুঝিয়েছিলেন? এখনও কি সন্দেশখালির সমস্যা মেটাতে সঠিক যে পরামর্শটা সরকারের তরফে দেওয়া দরকার সেটা দেওয়া হচ্ছে? ধরা যাক বারাসাত রেঞ্জের ডিআইজি ছিলেন সুমিত কুমার, তিনি তদন্ত শুরু করেছিলেন, কিন্তু দুদিন আগে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হল। তার বদলে যাকে নিয়ে আসা হলো, তিনি নাকি এই ধরনের সিচুয়েশন অন্য জায়গায় আগে ভালো ডিল করেছেন। এটা বলেই তো তাকে নিয়ে আসা হলো, এটা ভেবেই হয়তো তাকে নিয়ে আসা হলো, ওরমভাবে কারোর দর্শানো হয়নি। কিন্তু মোটামুটি তার অতীত দেখে, বায়োডাটা দেখে এটা মনে করাই স্বাভাবিক। কিন্তু এই বদলির ফলে প্রশাসনিক কাজকর্ম সেটা কি একটুও ধাক্কা খেলো না? বা তদন্তের কাজ, দেখুন প্রশাসনিক কাজকর্ম যারা চালান তারা বলেন সচরাচর একজন তদন্তকারী অফিসার হয়তো একটা কোনো বিষয়ে ডিল করছেন, কোনো একটা বিষয়ে তদন্ত করছেন, তার মতো করে করছেন, কিন্তু সাফল্য পাচ্ছেন না, কোথাও গিয়ে হয়তো আটকে যাচ্ছেন। তখন থেকে সাহায্য করার জন্য আরেকজন অফিসারকে নিয়োগ করাটা কোনো নতুন ঘটনা না, করা যেতেই পারে, কিন্তু তাকে সঙ্গে রেখে, যাতে প্রথম জনের যে অভিজ্ঞতা বা তিনি যতটা এগিয়েছিলেন সেই রাস্তাটাকে ধরে বা সেই ইনপুটগুলো নিয়ে দ্বিতীয় জন কাজ করতে পারে। কিন্তু সেটা যদি না হয়, যদি প্রথম জনকেই পুরো সরিয়ে দিয়ে পুরো দায়িত্ব দিতে অন্যজনকে নিয়ে আসা হয়, তিনি তো সে জায়গাটায় নতুন, তিনি হতে পারে এলাকা চেনেন, কিন্তু তার পক্ষেও বিষয়টা জেনে পুরো যতটা কোথায় কি হয়েছে জেনে ওই এলাকায় ঢুকতে বা গোটা বিষয়টার মধ্যে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে বা ঢোকাটা কঠিন হয়ে যাবে। প্রশাসনিক ভাষায় এটাই কি বলে জানেন? বলা হয় ডেথ পাথ। গোটা ঘটনাটা ধীরে ধীরে মেরে ফেলা। এই জায়গাটাতেই কিন্তু প্রশাসনের আমলাদের বিরাট ভূমিকা। তারা কিন্তু সরকারকে বোঝানোর দায় বা দায়িত্ব থাকে, এইখানটায় হলে এই গণ্ডগোল হবে, তার দায় কিন্তু আলটিমেটলি সরকারের ওপর বর্তাবে, সরকারকে বা শাসক দলকে ভুগতে হবে। তারা সেই দায়িত্ব পালন করছেন? বিরোধীরা কিন্তু প্রশাসনিক কর্তাদের দিকেই আঙুল তুলতে শুরু করে দিয়েছে। বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন, এরা তো সবার আগে বহিরাগত, এরা তো কেউ বাঙালি না। বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে, আর বাঙালির ট্যাক্সের টাকায় এরা উকিল রাখবে, এটা তো চলতে পারে না। দেখুন, সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছিলেন সুকান্ত মজুমদার, আঘাত পেয়েছিলেন। পুলিশ বিজেপি সাংসদকে অন্যায়ভাবে আটকেছে এই যুক্তিতে রাজ্যের ডিজি, বসিরহাট জেলার পুলিশ সুপার সহ 5 প্রশাসনিক কর্তাকে দিল্লিতে ডেকেছিল সংসদের প্রিভিলেজ কমিটি, কিন্তু সুপ্রিম কোর্ট সে ব্যাপারটা মানতে রাজি হয়নি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই হাজিরাটা এড়ানো গেছে। এই সংসদীয় প্রিভিলেজ কমিটি বা জাতীয় মহিলা কমিশনের মতো কমিশনের চাপ কি বিউরোক্রেসির ওপর চাপ তৈরি করবে না? আমলাতন্ত্র, তারা একবার হয়তো রেহাই পাবে, কিন্তু তারা বুঝে যাবে চাপটা কোথা দিয়ে তৈরি হচ্ছে, তাদের ওপর আলটিমেটলি চাপ আসবে, এটা বুঝতে পারলে তারা সেই চাপটা কোনোভাবে অন্যদিকে পাস করে দেবে না তো, অথবা চাপ যাতে না আসে তার ব্যবস্থা করবে না তো। দেখুন, আদালতের চাপ সেটা তো ইতিমধ্যেই রাজ্যের পুলিশ টের পেয়ে গেছে। আদালতে ওই 144 ধারা জারি করা নিয়ে মামলা হয়েছিল, পুলিশ পুরো সন্দেশখালিতে প্রথমে 144 ধারা জারি করেছিল, এবার তারপরে আদালতের নির্দেশে কয়েকটা এন্ট্রি পয়েন্টে 144 ধারা জারি হয়, কারণ আদালত পরিষ্কার বলেছিল পুরোটা হয় নাকি। এবার গতকাল থেকে সেই কড়াকড়িও আস্তে আস্তে শিথিল করা হয়েছে, কারণ কোর্ট তারা বারবার ওই প্রশ্ন তুলেছিল যে সন্দেশখালি কি কাশ্মীর নাকি, এইভাবে এতদিন ধরে ওখানে কোথাও গিয়ে 144 ধারা জারি করে রাখতে হবে। সন্দেশখালি স্বাভাবিক হচ্ছে নাকি প্রশাসন অতি সক্রিয় হয়ে সন্দেশখালিকে দুর্গ বানিয়ে রেখেছিল, এবার সেই জায়গার থেকে পিছু হটছে? এই প্রশ্ন কি সরকার বা শাসক দলকে বিব্রত করবে না? এই টেন্ডেন্সিটা কি বামেদের থেকে ধার করা? খেয়াল করে দেখুন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মোকাবিলা করতে গিয়ে আমলাদের ওপর বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন বলে তো বারবার শোনা গেছিল, এবং সেই সময় তার প্রত্যেকটা পদক্ষেপে পরবর্তী ক্ষেত্রে যখন তুল্যমূল্য বিচার হয়েছে তখন বাম নেতৃত্ব স্বীকার করেছেন যে কোথাও কোথাও গিয়ে একটা স্ববিরোধিতা দেখা গেছিল, এবং সেই লক্ষণটা এখনও কি দেখা যাচ্ছে না?
খেয়াল করে দেখুন তখনকার ঘটনাক্রমটা। লক্ষণ শেঠকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামে গেছিলেন বুদ্ধবাবু, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছিলেন। বলেছিলেন কি, নন্দীগ্রামে আন্দোলনকারীদের ওপর আক্রমণ সিপিআইএমের লোকেরা করেনি, তাদের দলের লোক ক্যাডার কেউ করেননি। কিন্তু তিনি ভেবেছিলেন কি, ক্ষতিপূরণ দিয়েছেন তাই লোকজন তার বক্তব্য মেনে নেবে। বাস্তবে কি তাই হয়েছিল? ক্ষতিপূরণ যখন দিচ্ছেন তিনি তো ক্ষতিটা স্বীকার করে নিয়েছেন। এবার স্বীকার যদি সেখানে করেন তাহলে কোথায় গিয়ে গণ্ডগোল হয়েছে, সেটা কারা করেছে সেটাকে এড়াতে যাওয়া স্ববিরোধিতা নয়, সেটাকে কেউ মেনে নেবেন? দেখুন, যারাই করুক আর কি, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কোথাও গিয়ে যে ব্যাপারটাকে সামলানো যায় না সেটা তো মানে পরিষ্কার। পরবর্তী ঘটনা দেখুন, এবং ওই রকম একটা ম্যান্ডেট নিয়ে, অত সিট নিয়ে একটা সরকার এসে, সরকারে আসা 2 বছরের পর থেকে আস্তে আস্তে করে কিরম প্যারালাইজড হয়ে গেল। শেষ 2 বছর প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকার যেন সময় গুনছিল কবে ওই 11 সাল আসবে এবং তারা 34 বছরের শাসন শেষ করে তারা ক্ষমতাচ্যুত হবে। তৃণমূলও কি সন্দেশখালির ক্ষেত্রে সেম জিনিস করছে না? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শেখ শাহজাহানকে ক্লিনচিট দিয়েছেন, শাহজাহানের অনুগামীরা এলাকায় নাকি মিষ্টি বিলিয়েছেন, অথচ এখন বাড়ি বাড়ি যাচ্ছে প্রশাসন, ক্ষতিপূরণ দিচ্ছে, লোকজন যাতে অভিযোগ জানাতে পারে তাই ক্যাম্প খোলা হয়েছে সন্দেশখালিতে। ভেবে দেখুন, কদিন আগেই গোটা রাজ্যে দুয়ারে সরকারের ক্যাম্প ট্যাম্প হয়েছে। কোনো অভিযোগ থাকলে মানুষ তো সেখানে গিয়ে অভিযোগ জানানোর সুযোগ পেয়েছেন। তাছাড়াও এখন নতুন করে সন্দেশখালিতে ক্যাম্প বসাতে হচ্ছে। কেন? তার মানে নির্দিষ্টভাবে ওই এলাকায় এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে মানুষের মধ্যে অভিযোগটা ভেতরে রয়ে গেছে এবং এই ক্যাম্প করা সেটাকেই স্বীকৃতি দিচ্ছে। একদিকে তৃণমূলের তরফে টাকা ফেরত দেওয়া, অন্যদিকে বিডিওর বাড়ি বাড়ি যাওয়া বা এলাকায় প্রশাসনিক ক্যাম্প বসানো দেখে কেউ যদি ভাবেন ডাল মে কুছ কালা হ্যায়, তাহলে তাকে কি দোষ দেওয়া যায়? কেউ যদি বলেন এতদিন শাহজাহান যা করেছেন সেটা সরকার টের পায়নি কেন, আগের থেকে যেটা জানার চেষ্টা করা উচিত ছিল সেটা এখন কেন হচ্ছে, তাহলে কোথাও গিয়ে কি গোটা বিষয়টা ধামাচাপা দিয়ে রেখেছিলেন? যেমন এনসিআরবি রিপোর্ট যখন তুলে ধরা হয় তখন দেখা যায় বাংলা একদম ক্লিন চিট, সব থেকে ভালো, থানায় থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই বলেই এনসিআরবির রিপোর্টে তার কোনো স্থান নেই, ফলে এনসিআরবি রিপোর্টে বাংলা ক্লিন চিট পায়। কিন্তু অভিযোগ না থাকলে তো সন্দেশখালি হয় না। তাহলে সত্যিই কি কোনো অভিযোগ নেই, নাকি অভিযোগগুলো যে ছিল সেগুলোকে কেউ ধামাচাপা দিয়ে দেন, বা সত্যি পরিস্থিতিটা সরকারকে কেউ বুঝতে দেন না? বুঝতে দিলে কিন্তু সরকারের পক্ষে, কারণ সরকার একটা কথা মনে রাখবেন, সরকার তো রাজনৈতিক দলের সরকার এবং তারা সব সময় নিজেদের ভালোটা বোঝেন, নিজেদের ভোটটা বোঝেন এবং তারা জানেন যদি মাস একবার বিগড়ে যায়, মানুষ যদি একবার খেপে যায়, তাহলে 34 বছরের শাসনকে ঠিক যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওই বিরাট ভোটে জিতিয়ে আনার 2 বছরের মধ্যে থেকে যেভাবে রিজেক্ট করতে শুরু করেছে, সেটা যে কোনো সরকার, যে কোনো দলের পক্ষে এটা তো শিক্ষা। তাদের ক্ষেত্রেও ঘটতে পারে। কেউ কি চাইবেন সেটা? নিশ্চিতভাবেই নয়। যদি জানতে পারতেন নিশ্চিতভাবেই কিছু না কিছু ব্যবস্থা, যে কোনোভাবেই ব্যবস্থা, সেটা কিন্তু নেওয়া হতো। তার মানে কেউ না কেউ সেটা জানাননি, কারুর না কারুর জানানোর দায়িত্ব ছিল, বা জানানোর জন্য কারুর ওপর হয়তো সরকার নির্ভরশীল ছিল, তারা সেটা পালন করেননি, তাদের যে দায়িত্ব সেটা পালন করেননি। তাহলে বুঝতে পারছেন কিভাবে একটা জায়গার সঙ্গে ইতিহাস আরেকটা জায়গাকে লিঙ্ক করে শিক্ষা দেয়। যে উত্তম সর্দার অ্যারেস্ট হয়েছে, শাহজাহানের অ্যারেস্টটা আমরা চাইছি। আমরা হচ্ছে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের শাস্তি চাই, তাহলে আমাদের সন্দেশখালী শান্তি ফিরে আসবে। শাহজাহান শেখকে এখনও আমরা ভয় করি, ওনাকে যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ আমরা সন্দেশখালীর মানুষ কেউ শান্তি পাচ্ছি না। अरेस्ट नहीं हो रहा इसीलिए महिलाएं डरी हुई हैं। अरेस्ट हो जाएगा तो मुझे लगता है कि अरेस्ट के बाद महिलाएं और आएंगी आगे। कहीं ना कहीं हमें इस पे जोर देना होगा कि ये जो शेख है इसको अरेस्ट किया जाए।